আমরা সেটা দেখছি যে আসলে তার ড্রাইভিং এর হাত কতটা পাকা, কিন্তু আসলে অনেক ভালো ড্রাইভ করে। ঢাকার বিনোদন জগতে আবারও তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় অপু বিশ্বাস একটি ব্যক্তিগত মুহূর্তে তার দ্বিতীয় স্বামী পরিচিত একজনের সঙ্গে গাড়িতে ঘুরছেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকে শুরু হয় তুমুল আলোচনা, সমালোচনা আর গুঞ্জন। ভিডিওর শুরুতেই দেখা যায় একটি বিলাসবহুল গাড়ির ভেতরে বসে আছেন অপু বিশ্বাস। পাশে বসে থাকা ব্যক্তি হাসতে হাসতে তাকে প্রশ্ন করছেন, দেশের মাটিতে তোমার সাথে ঘুরতে কেমন লাগছে? অপু একটু হেসে জানালার বাইরে তাকে উত্তর দেন, ভালো লাগছে, সত্যি বলতে একটু আবেগী লাগছে। অনেকদিন পর এমন ভাবে খোলা হাওয়ায় ঘুরছি, মনে হচ্ছে পুরনো দিনের স্বাধীনতা ফিরে পেয়েছি। কথোপকথনের মাঝে তারা হালকা মজার ভঙ্গিতে একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন। ভিডিওতে দেখা যায় অপু মাঝে মাঝে হাসছেন, আবার কখনো গম্ভীর হয়ে বাইরের দৃশ্য দেখছেন। গাড়ির ভিতরের পরিবেশটা ছিল একেবারে স্বাভাবিক, যেন দীর্ঘদিনের পরিচিত দুজন মানুষ একসাথে সময় কাটাচ্ছেন। এরপরে আসে সেই মুহূর্ত যা নিয়ে পুরো নেট দুনিয়া সরগরম। গাড়ির চালনা প্রসঙ্গে কথা উঠতেই অপু বিশ্বাস জানান, তিনি আগে থেকে গাড়ি চালাতে স্বচ্ছন্দ। তার কথায়, আমি একসময় 140 পর্যন্ত স্পিড তুলেছিলাম, তখন অনেকটা অ্যাডভেঞ্চারের মতো লাগতো, কিন্তু বেশি সময় রাখিনি। গাড়ি আসলে রাস্তার সঙ্গে বোঝাপড়ার একটা বিষয়। এই কথা শুনে তার পাশে থাকা ব্যক্তি অবাক হয়ে যান। তিনি চোখ বড় করে বলেন, সত্যি তুমি এত স্পিডে চালিয়েছ? অপু আবার হেসে উত্তর দেন, হ্যাঁ, তবে সেটা অনেক আগের কথা, এখন আমি অনেক বেশি সাবধানে চালাই। ভিডিওটি এখানেই শেষ নয়। কিছু অংশে দেখা যায় গাড়ির ভেতরে হালকা রোমান্টিক মোড তৈরি হয়। দুজনের কথার মাঝে মজার খুনসুটি, হাসি আর স্বাভাবিক ঘনিষ্ঠতা নেটিজেনদের কৌতূহল আরো বাড়িয়ে দেয়। কেউ কেউ এটিকে দুষ্ট মিষ্টির সম্পর্ক বলে মন্তব্য করতে শুরু করেন, আবার কেউ বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত বলে সমালোচনাও করেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করেই আলোচনায় আসে আরেকটি বড় নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভে আসেন শাকিব খান। সেখানে তাকে কিছুটা আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। লাইভ চলাকালীন তিনি বলেন, আমি সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না, কিন্তু কিছু জিনিস চোখের সামনে এলে চুপ থাকা কঠিন হয়ে যায়। তিনি আরো বলেন, যে সম্পর্কগুলো একসময় খুব কাছের ছিল সেগুলো হঠাৎ করে বদলে গেলে সেটা মেনে নেওয়া সহজ না। তবে আমি কাউকে দোষ দিচ্ছি না, জীবন সবার আলাদা পথে চলে। লাইভে শাকিব খানকে কয়েকবার থেমে যেতে দেখা যায়, তার চোখে পানি চলে আসে বলেও দাবি করেন দর্শকদের একটি অংশ। তিনি আরো যোগ করেন, আমি শুধু চাই সবাই ভালো থাকুক, কারো জীবনে যেন অযথা জটিলতা না আসে। এই বক্তব্য প্রকাশ পাওয়ার পরই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। কেউ শাকিব খানের আবেগকে সমর্থন করেন, আবার কেউ বলেন এটি পুরোটাই গুজব ভিত্তিক, ভিডিওকে কেন্দ্র করে তৈরি নাটকীয়তা। অন্যদিকে অপু বিশ্বাসের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও তার ঘনিষ্ঠ সূত্র দাবি করছে ভিডিওটি সম্পূর্ণ ব্যক্তিগত মুহূর্ত ছিল এবং এটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের মতে এটি কোনো নাটকীয় সম্পর্কের ইঙ্গিত নয়, বরং একটি সাধারণ আড্ডা এবং ভ্রমণের দৃশ্য। তবে নেটিজেনরা থেমে নেই। ফেসবুক, ইউটিউব ও টিকটকে চলছে হাজারো আলোচনা, বিশ্লেষণ এবং ভিডিও কন্টেন্ট। কেউ কেউ আবার পুরো ঘটনাটিকে নতুন সিনেমার প্রচারণা বলেও সন্দেহ করছেন। ঘটনার সত্যতা যাই হোক না কেন, এটা পরিষ্কার যে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অপু বিশ্বাস এবং শাকিব খান। বাতিল অধ্যাদেশের ত্রুটি সরিয়ে আরও টেকসই আইন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাশ না হওয়ায় 13টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হয়ে গেছে এবং 4টি রহিতকরণ বিল পাশের মাধ্যমে আরও 7টি অধ্যাদেশের কার্যকারিতা বিলুপ্ত হয়েছে। বিচার বিভাগ, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের মতো সংবেদনশীল বিষয়ের অধ্যাদেশ বাতিল হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জনমনে নেতিবাচক প্রভাব পড়ে বা বিভ্রান্তি তৈরি করে এমন কোনো আইন তড়িঘড়ি করে পাশ করবে না বর্তমান সরকার, বরং ত্রুটিপূর্ণ অধ্যাদেশগুলো আরও শক্তিশালী করে নতুন বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো রহিত বা বাতিল হওয়ার পর জনমনে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা নিয়ে খোদ সরকারি দলে উদ্বেগ রয়েছে। গত 7 এপ্রিল জাতীয় সংসদে সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো রহিত করার সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দলীয় এমপিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তাদের অভিমত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে এসব অধ্যাদেশ যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছিল। এগুলো রহিত করা হলে জনমনে ভুল বার্তা যেতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে। কোন প্রকার ব্যক্তিগত স্বার্থ বা অবহেলা বরদাস্ত করা হবে না। আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে অঙ্গীকারবদ্ধ। সংস্কার অধ্যাদেশ বাতিলে জনগণের প্রত্যাশা ভেঙে দেওয়া হচ্ছে জামায়াত। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর জারি করা সংস্কারমূলক অধ্যাদেশগুলো বাদ দেওয়ার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে এবং তা ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান মোমেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 110টি পাশ হলেও 7টি রহিত এবং 16টি ল্যাপস করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সংস্কারমূলক বিষয়, বিশেষ করে বিচার বিভাগের পৃথক সচিবালয়, মানবাধিকার সংক্রান্ত আইনসহ বিভিন্ন ইস্যু ল্যাপস করে দেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি আরও বলেন, এসব বিষয়ে সংসদে বিরোধী দলীয় সদস্যদের কথা বলার সুযোগ সীমিত করা হয়েছে এবং বিশেষ কমিটিতে হওয়া সমঝোতাও সরকার পক্ষ থেকে ভঙ্গ করেছে। এই কারণে তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। মোমেন অভিযোগ করেন, বিলগুলো সংসদে উত্থাপনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে কাগজে পত্র সরবরাহ করা হয়েছে, ফলে যথাযথ আলোচনা সম্ভব হয়নি। কিছু গুরুত্বপূর্ণ বিল, যেমন ব্যাংক রেজুলেশন ও পুলিশ কমিশন সংক্রান্ত অধ্যাদেশ নিয়েও অসঙ্গতি রয়েছে বলে তিনি দাবি করেন। গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত বিলগুলো আন্তর্জাতিক চাপের মুখে স্থগিত বা পরিবর্তন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে জনগণ সংসদের উপর আস্থা হারাতে পারে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আইনজীবী শিশির মনির বলেন, গুম সংক্রান্ত আইনের ব্যাখ্যায় সরকার ভুল তথ্য দিচ্ছে। তিনি দাবি করেন, গুম অধ্যাদেশ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যার মধ্যে কোনো অসঙ্গতি নেই। মানবাধিকার কমিশন আইন ল্যাপস করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, আইনের বিভিন্ন ধারায় তদন্ত ও জবাবদিহিতার বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকলেও সরকার তা অস্বীকার করছে। বিচারকদের শোকজ নোটিশের বিষয়েও সমালোচনা করে তিনি বলেন যে আইনের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে সেটি ইতোমধ্যে আদালত বাতিল করেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সংস্কারমূলক আইনগুলো পুনর্বিবেচনা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।